হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট সিরিজে দেখেছিলাম যে আমাদের যেই গুপ্ত বংশ আছে সেটার যেই আহ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মেইনলি আমাদের যেই নবরত্নের যে পৃষ্ঠপোষক ছিলেন। এবং এই ভিডিওতে আমরা দেখবো এর পরবর্তী থেকে আমাদের যে নবরত্নের উল্লেখযোগ্য তিনজন ছিলেন এবং এর পরবর্তী যে বংশগুলো আছে গৌড় বংশ সবগুলো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দেখবো। মেইনলি এখানে দেখো যে নবরত্নে আমরা দেখেছি যে দেখো আগের স্লাইডে যদি আমরা দেখি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য ছিল বিক্রমাদিত্য এবং তিনি ছিলেন নবরত্নের পৃষ্ঠপোষক। এবং এর পরবর্তীতে আমরা দেখবো যে নবরত্নের উল্লেখযোগ্য তিনজন ব্যক্তি কারা কারা ছিলেন। এক নম্বর ছিলেন কালিদাস, দুই নম্বর ছিলেন অমর সিং, তিন নম্বর ছিলেন বরাহ মিহির। ওরা ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ, কারণ ওরা নবরত্নের ছিল এবং ওদের থেকে অনেক প্রশ্ন এসেছে। সো তোমরা এখানে দেখবা কি দেখবা যে কালিদাস সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার, বিখ্যাত রচনা তার ছিল মেঘদূত। মেইনলি এটা প্রশ্নতে আসে যে কালিদাসের বিখ্যাত রচনা কি। কালিদাসের বিখ্যাত রচনা মেঘদূত। কালিদাসের বিখ্যাত রচনা কি? কালিদাসের বিখ্যাত রচনা মেঘদূত। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে অমর সিংহ। অমর সিংহ সংস্কৃত কবি ও ব্যাকরণবিদ ছিল এবং অমর কোষ প্রণেতা ছিলেন। তিনি কি প্রণেতা ছিলেন? অমর কোষ প্রণেতা ছিলেন। তারপর আমরা দেখবো যে বরাহ মিহির। বরাহ মিহির বিখ্যাত জ্যোতির্বিদ। প্রধান গ্রন্থ তার ছিল কি বৃহৎ সংহিতা। এটাও ইম্পর্টেন্ট, অনেকবার এটা এসেছে প্রশ্নে যে আমাদের যে প্রধান গ্রন্থ ছিল সেটা কি ছিল, সেটা বৃহৎ সংহিতা ছিল। প্রধান গ্রন্থ ছিল বৃহৎ সংহিতা। তারপর আমরা দেখবো যে স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। স্বাধীন আমাদের যেই গুপ্ত বংশ শেষ হয় সেটার পরে আমাদের আসে স্বাধীন বঙ্গ ও গৌড় যে রাজ্য দুইটা মিলিয়ে আমরা দেখবো। সেটা যে ষষ্ঠ শতকের প্রথমার্ধে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। কার? এই যে আমাদের মৌর্যের পর গুপ্ত সাম্রাজ্যের কখন পতন ঘটে? শতকের প্রথমার্ধে আমাদের গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মধ্য এশিয়ার যে হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসর প্রধান কারণ হয়। এবং এরপর বাংলার যে দুটি শাসন অথবা রাজ্য উদ্ভব হয় সেটা স্বাধীন বঙ্গ এবং স্বাধীন গৌড় রাজ্য। আবার আমরা যদি এটাকে সামারি করি যে স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য কিভাবে হয়, মেনলি ষষ্ঠ শতকে শুরুর দিকে অথবা প্রথমার্ধে আমাদের গুপ্ত বংশের পতন ঘটে। এবং পতনটা কেন ঘটে? ঘটে মধ্য এশিয়ার যে হুনরা ওরা আক্রমণ করেছিল এবং আক্রমণের মাধ্যমে আমাদের গুপ্ত সাম্রাজ্যের অথবা বংশের পতন ঘটায়। এবং তারপরে আমাদের দুটি রাজ্যের উদ্ভব ঘটে বাংলায়, সেটা স্বাধীন বঙ্গরাজ্য এবং স্বাধীন গৌড় রাজ্য। সো লেটস গেট ইন টু দ্য টপিক এবং আসো আমরা এটা ইন ডিটেলস সম্পর্কে জানার ট্রাই করি। প্রথমে আমরা যেটা দেখবো যে বঙ্গরাজ্য। ঠিক আছে, কি রাজ্য? বঙ্গরাজ্য। এটার অবস্থান ছিল মেইনলি দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে। দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার কি দক্ষিণাঞ্চলে কার অবস্থান ছিল? বঙ্গরাজ্যের অবস্থান ছিল। এবং এটা শাসক কে ছিল? শাসক ছিল গুপচন্দ্র। শাসক ছিল গুপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার। ঠিক আছে, তারপর তিনজনই মেইনলি গ্রহণ করেছিলেন কি মহাধীরাজ উপাধি। অর্থাৎ আমাদের যে বঙ্গরাজ্য ছিল এই বঙ্গরাজ্যটার তিনজন শাসক ছিল, গুপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার। এবং তিনজনই মহারাজা মহাধীরাজ যে উপাধি সেটি গ্রহণ করেছিলেন। সরি, তারপর আমরা দেখবো যে গুপ্ত রাজাদের অধীনে বড় অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত। কি বলা হতো? মহাসামন্ত। মহাসামন্ত কাদেরকে বলা হতো ভাইয়া? মহাসামন্ত বলা হতো আমাদের যে গুপ্ত রাজাদের অধীনে যে বড় অঞ্চলের শাসক ছিল তাদেরকে বলা হতো কি মহাসামন্ত। ঠিক আছে, তারপর আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা রাজ্য যেটাতে মেনলি আমাদের ভারতবর্ষের সবগুলো জনপদকে একত্রিত করে একটা বড় জনপদ হিসেবে এবং একটা রাজ্য হিসেবে গঠিত হয়, সেটা গৌড় রাজ্য। এবং গৌড় রাজ্যের অবস্থান ছিল মেনলি পশ্চিম ও উত্তর বাংলার অঞ্চল। পশ্চিম এবং উত্তর বাংলার অঞ্চল ছিল গৌড় রাজ্যের অবস্থান। এবং বঙ্গরাজ্যের অবস্থান আমরা দেখি যে দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। এবং গৌড় রাজ্যের অবস্থান ছিল পশ্চিম এবং উত্তর বাংলার অঞ্চল। ঠিক আছে, এবং এটা শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন কি এই গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা। গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভাইয়া? গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। এবং তিনি কি মহাসেন গুপ্তের মহাসামন্ত ছিলেন। ঠিক আছে, তারপর প্রতিষ্ঠাতা এই যে আমরা মাত্র বললাম যে শশাঙ্ক। উনি কত খ্রিস্টাব্দে ক্ষমতায় আরোহণ করেন? উনি মেইনলি ক্ষমতায় আরোহণ করেন 594 খ্রিস্টাব্দে ক্ষমতায় আরোহণ করেন। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, বারবার এটা রিমাইন্ডার দিই যাতে জিনিসগুলো স্পষ্টভাবে বুঝতে পারো। এই যে এখানে যে খ্রিস্টাব্দ ছিল মেইনলি সরি খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বে আগে ছিল মৌর্য যুগ। মৌর্য যুগ আর বাকিগুলো ছিল এই যে গুপ্ত, তারপর গৌড়, তারপর বাকি যেগুলো আমরা দেখবো সেইগুলা। তারপর পাল, সেন যেগুলো আছে সবগুলো আমরা দেখবো। আমরা এখন দেখলাম যে গৌড় বংশ মেইনলি এটা প্রতিষ্ঠাতা কে ছিল? শশাঙ্ক ছিল। এবং এটার
প্রতিষ্ঠাকালীন অর্থাৎ যেই শাসক ছিলেন তিনি হচ্ছে রাজা শশাঙ্ক, এবং তিনি আরোহণ করেছিলেন তার আসনে, সেটা হচ্ছে 594 খ্রিস্টাব্দে। তারপর আমরা দেখবো রাজা শশাঙ্ক সম্পর্কে ইন ডিটেলসে, সেটা হচ্ছে মেইনলি গৌড় বংশের সব থেকে শক্তিশালী রাজা ছিল হচ্ছে রাজা শশাঙ্ক, এবং বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিল কি রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিল রাজা শশাঙ্ক। এবং প্রাচীন বাংলার জনপদগুলোকে একত্রিত করে, এই যে আমি একটু আগে বললাম সর্বপ্রথম সর্বপ্রথম কি বলতো ভাইয়া, সর্বপ্রথম আমাদের যে প্রাচীন বাংলার জনপদগুলো আছে সেগুলোকে একত্রিত করে একটি রাজ্য গঠন করা হয়। কে গঠন করেন? সেটা হচ্ছে রাজা শশাঙ্ক গঠন করেন, এবং সেটার নাম দেওয়া হয় গৌড় নামে, ঠিক আছে। এবং সেই অনুযায়ী আমরা সেটাকে গৌড় রাজ্য হিসেবে বলে থাকি। এবং এটার উপাধি হচ্ছে রাজাধিরাজ। উনি হচ্ছে কি রাজাধিরাজ হচ্ছে হিসেবে উপাধি পেয়েছেন। কে রাজাধিরাজ হিসেবে উপাধি পেয়েছেন? আমাদের যে গৌড় বংশের প্রতিষ্ঠাকালীন শাসক রাজা শশাঙ্ক। এবং আমরা একটু আগেই দেখেছিলাম বঙ্গবংশের যে তিনজন রাজা ছিলেন, ধর্মাদিত্য থেকে শুরু করে সমাচার এবং যারা যারা ছিল আরো আরেকজন, এই তিনজন হচ্ছে মেনলি মহাধিরাজ উপাধি পেয়েছিলেন। এবং এখানের আমাদের গৌড় বংশের যে রাজা, প্রতিষ্ঠাকালীন রাজা রাজা শশাঙ্ক, উনি হচ্ছে রাজাধিরাজ উপাধিতে ভূষিত হয়েছেন। এবং রাজধানী ছিল মেইনলি হচ্ছে কর্ণসুবর্ণ। এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসছে যে গৌড় বংশের রাজধানী কোথায় ছিল, সেটা হচ্ছে কর্ণসুবর্ণ। এবং এটা বাংলা বর্তমানে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। কোন জেলাতে? সেটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। এবং তার ধর্ম ছিল হচ্ছে মেইনলি শৈব ধর্মের উপর শাসক ছিলেন তিনি। এবং উনার সময় অর্থাৎ উনার সময় বলতে গৌড় বংশে আমাদের যে গৌড় বংশ ছিল অথবা গৌড় রাজ্য ছিল, এই গৌড় রাজ্যে যখন রাজা শশাঙ্ক শাসন করছিলেন, তখন আমাদের যে তোমার হিউয়েন সাং শশাঙ্ককে বৌদ্ধ ধর্মবিরোধী হিসেবে উল্লেখ করেন। এবং তিনি হচ্ছে বাংলাদেশে কে, উনি মেনলি হচ্ছে চৌনিক অর্থাৎ চীনা পরিব্রাজক, ঠিক আছে। উনি কি পরিব্রাজক? চীনা পরিব্রাজক হিসেবে কার সময় আসেন? রাজা শশাঙ্কের সময় আসেন। এবং শশাঙ্কের সময় এসে উনি হচ্ছে শশাঙ্ককে কি বলেন? বৌদ্ধ ধর্ম বিরোধী হিসেবে উল্লেখ করেন। কাকে? শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিরোধী হিসেবে উল্লেখ করেন। এবং আমাদের যে রাজা শশাঙ্ক ছিল উনি ছিল শৈব ধর্মের উপশাসক। তারপর যেটা আমরা দেখবো যে পুষ্যবতী রাজ্য ও হর্ষবর্ধন। দেখো, মেইনলি হচ্ছে হর্ষবর্ধনের উত্থান হচ্ছে 606 খ্রিস্টাব্দে শশাঙ্কের হাতে। রাজ্যবর্ধনের মৃত্যুর পর রাজ্যবর্ধনের কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করে। অর্থাৎ এক কথায় এত কাহিনী না জেনে মেইনলি আমরা দেখবো যে আমাদের যেই রাজা শশাঙ্ক ছিল, এবং সেটার পর আমাদের কোন রাজা আসেন? সেটা হচ্ছে রাজা হর্ষবর্ধন হচ্ছে আসেন কত? 606 সালে। এবং উনি ছিলেন আমাদের গৌড় বংশের শ্রেষ্ঠ রাজা। গৌড় বংশের শ্রেষ্ঠ রাজাকে? গৌড় বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে রাজা হর্ষবর্ধন। এবং হর্ষাব্দ সাল গণনা করা হয় কত সাল? মেইনলি আমাদের যে এই যে রাজা হর্ষ ছিল তার সময়কাল থেকে কি হর্ষাব্দ নামে সাল গণনার প্রচলন শুরু হয়। এবং চীনা পণ্ডিতের যে সফর, অর্থাৎ হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পণ্ডিত হিউয়েন সাং কে আসেন? হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দে ভারত সফরে আসেন। এখানে দেখো আমরা কিন্তু খ্রিস্টাব্দে বলতেছি, আর মৌর্য যুগে বলেছিলাম খ্রিস্টপূর্ব, কারণ সেটা ছিল খ্রিস্টাব্দের আগে। শিক্ষা ও বৌদ্ধ ধর্ম, অর্থাৎ মেইনলি হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়? মেইনলি হচ্ছে আমাদের হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। সাহিত্য কবিতা, হর্ষবর্ধনের রাজসভা বহু খ্যাতনামা কবি ও সাহিত্যিকের দ্বারা অলঙ্কৃত ছিল। মেইনলি এখানে হচ্ছে আমাদের যে সংস্কৃতির যে ধারা সেটা অনেক উন্নত হয়েছে এবং ডেভেলপ হয়েছে। এবং তার উল্লেখযোগ্য কবি ছিল বাণভট্ট। বাণভট্ট ছিল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাণভট্ট ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরো ছিল মৌর্য, ভর্তৃহরি এটসেট্রা। এবং হর্ষবর্ধন নিজেও একজন কবি ছিলেন। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে নাগা নন্দ রত্নাবলী, তারপর হচ্ছে প্রিয়দর্শিকা এটসেট্রা, ঠিক আছে। এবং আমরা দেখবো যে উত্থান, অর্থাৎ শশাঙ্কের পর বাংলায় আমাদের যে পাল বংশ আছে সেটা হচ্ছে আসে কিসের পর? আমাদের যে গৌড় বংশ আছে সেটার পর, গৌড়ের পর আমাদের মেইনলি আসে হচ্ছে পাল বংশ। এবং পাল বংশ হচ্ছে আমাদের সব থেকে দীর্ঘ বংশ অথবা রাজ্য বলা বলা যেতে পারে, পাল শাসন, ঠিক আছে। পাল বংশ হচ্ছে সব থেকে দীর্ঘ বংশ। পাল বংশ হচ্ছে সব থেকে দীর্ঘ বংশ, এই প্রশ্নটা অনেকবার আসে। এবং এটা হচ্ছে প্রায় 400 বছর হচ্ছে শাসন করেছিল। এবং পাল বংশের যে প্রধান রাজা অর্থাৎ প্রতিষ্ঠাকালীন রাজা হচ্ছে গোপাল।
এবং হচ্ছে আমাদের যেই শ্রেষ্ঠ রাজা তাকে বলা হয়েছে ধর্মপাল। ঠিক আছে, মেইনলি হচ্ছে ওরা ষষ্ঠ থেকে অষ্টম শতকে আমাদের গৌড় বংশের পরবর্তীতে যখন শেষ হয়ে যায়, তখন পতন ঘটে, তখন একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হয় এবং মেইনলি তারপর 700 তোমার কি বলে 756 থেকে 1161 সালে মেইনলি প্রায় 400 বছর হচ্ছে পাল বংশ প্রতিষ্ঠা করেন। এটাতে টোটাল শাসক ছিল হচ্ছে 17 জন শাসক ছিল। পাল বংশের 400 বছরের শাসনকালে প্রায় 17 জন শাসক ছিল এবং ধর্ম ভাষা ছিল, পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। পাল রাজারা কি ধর্মাবলম্বী ছিলেন? তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং পালি ভাষা বাংলায় বিস্তার লাভ করে এই সময়ে, এবং ভূমি ও রাজধানী ছিল মূলত বরেন্দ্র অঞ্চলের রাজারা ছিল এখানে। এবং সাহিত্য ও চিত্রকল্প ছিল বাংলার প্রথম সাহিত্য কীর্তির চর্যাপদ রচিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট, চর্যাপদ কোন বংশে অথবা শাসনকালে রচিত হয়? সেটা হচ্ছে পাল বংশ যখন শাসিত হয় তখন চর্যাপদ রচিত হয়। এবং তোমরা এখানে আরেকটা মনে রাখবে, আমাদের যে বৌদ্ধ বিহার থেকে শুরু করে যে বিভিন্ন বিহার রিলেটেড যে জিনিসগুলো ছিল, সেই বিহার রিলেটেড যা কিছু আছে সেই সবকিছু হচ্ছে পাল বংশে থাকাকালীন সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এবং চর্যাপদ যে নেপালের রাজ দরবার থেকে উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এই প্রশ্ন ইম্পর্টেন্ট যে চর্যাপদ কে হচ্ছে নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেন? চর্যাপদ নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে মেনলি আমাদের পাল রাজার পাল বংশের হচ্ছে তোমার কি বলে প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল এবং পাল বংশের প্রথম রাজাও ছিল তিনি, এবং বাংলায় চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করেন এবং ভারতের বিহারে অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তোমাদেরকে বলেছে বিহার রিলেটেড যা কিছু আছে সবকিছু পাল বংশে হয়েছে। এবং ধর্মপাল, যে ধর্মপাল মেইনলি হচ্ছে 781 থেকে 821 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। এবং গোপালের পুত্র ছিলেন হচ্ছে ধর্মপাল এবং পাল বংশের দ্বিতীয় রাজা ছিলেন তিনি, এবং সর্বশ্রেষ্ঠ পাল রাজা হচ্ছে এবং উপাধি তার ছিল হচ্ছে বিক্রমশীল। তিনি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ রাজা এবং প্রতিষ্ঠাকালীন রাজা হচ্ছে আমাদের গোপাল, এবং তারই পুত্র ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ রাজা হিসেবে পায় এবং তার উপাধি ছিল হচ্ছে বিক্রমশীল। এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। এবং নেপাল জয় করেন কে? নেপাল জয় করেন আমাদের হচ্ছে ধর্মপাল। এবং ভারতের বিহারের বাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কি বিশ্ববিদ্যালয়? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এবং যা হচ্ছে মিলি বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এবং নওগাঁর পাহাড়পুরের যে সোমপুর বিহার নির্মাণ করেন। নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহার, অর্থাৎ আমাদের যে প্রাচীন স্থাপত্যগুলো আছে, অর্থাৎ যে বিহার রিলেটেড যা কিছু, আবারও বলতেছি বিহার রিলেটেড যা কিছু সবকিছু কে করেন? সেটা করেন হচ্ছে আমাদের পাল বংশের বিভিন্ন রাজারা। তারপর হচ্ছে দেবপাল দেখবো, ধর্মপালের পুত্র এবং পাল বংশের তৃতীয় রাজা, এবং পাল রাজা সর্বাধিক বিস্তার ঘটান এবং মুঙ্গেরও রাজধানী স্থাপন করেন। ঠিক আছে, এগুলোর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা দেখবা যে আমাদের গোপাল এবং ধর্মপাল। ঠিক আছে, তারপর হচ্ছে নারায়ণ পালের তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে পঞ্চম রাজা ছিল এবং তিনি 54 বছর হচ্ছে ক্ষমতায় ছিলেন। প্রথম মহিপাল ছিল। আচ্ছা, এগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিবা, এগুলো ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওই জিনিসগুলা। হচ্ছে দ্বিতীয় মহিপাল ছিলেন, তিনি হচ্ছে কি দৈব্যকের নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত করেন। কি কৈবর্ত বিদ্রোহ কে করেন? দ্বিতীয় মহিপাল হচ্ছে কৈবর্ত বিদ্রোহ করেন। তারপর হচ্ছে আমরা দেখবো যে রামপাল, পাল বংশের সর্বশেষ সফল রাজাকে রামপাল। পাল বংশের সর্বশেষ সফল রাজা বলা হয় হচ্ছে রামপালকে। তারপর মদন পাল হচ্ছে সর্বশেষ রাজা বলা হয়, এবং সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল এবং সর্বশেষ সফল রাজা হচ্ছে রামপাল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, সর্বশেষ সফল রাজাকে রামপাল এবং সর্বশেষ রাজা হচ্ছে আমাদের মদন পাল। তারপর আমরা দেখবো যে হচ্ছে একদম আমাদের যে বংশের যে লাস্ট আছে সেটা হচ্ছে সেন বংশ। সেন বংশ প্রতিষ্ঠা করেন হচ্ছে মেনলি বাংলায় প্রথম আসেন সামন্ত সেন। কে আসেন? সামন্ত সেন। সামন্ত সেনকে বলা হয় হচ্ছে প্রাচীন অথবা আদি রাজা। ঠিক আছে, সেন বংশের প্রাচীন অথবা আদি রাজাকে, সেন বংশের প্রাচীন অথবা আদি রাজা হচ্ছে আমাদের কি সামন্ত সেন। মেনলি হচ্ছে উনি ভারতের কর্ণাট থেকে আসেন। মেনলি উনি কোথা থেকে আসেন? উনি হচ্ছে ভারতের কর্ণাটক থেকে আসেন। এখানে হচ্ছে তিনজন, একটা হচ্ছে শ্যামন্ত সেন, হেমন্ত সেন এবং আরেকটা হচ্ছে বিজয় সেন আমরা দেখব। ঠিক আছে, শ্যামন্ত সেন যিনি, এটা নিয়ে এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে। শ্যামন্ত সেন মেনলি হচ্ছে আদি অথবা প্রাচীন রাজা কোন বংশের? সেন বংশের। এবং আমাদের যে হেমন্ত সেন, এটা হচ্ছে ভারতের শ্রেষ্ঠ, কি বলি, সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে হেমন্ত সেন। আর এই শ্রেষ্ঠ রাজা প্রতিষ্ঠাকালীন রাজা হচ্ছে, সরি, সেন বংশে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। সামন্ত সেন হচ্ছে আমাদের সেন বংশের আদি রাজা,
হেমন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাকালীন রাজা এবং বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তিনি হচ্ছে ভারতে কর্ণাটক থেকে আসেন এবং বাংলায় বসতি স্থাপন করেন। এবং হেমন্ত সেন যিনি, তিনি হচ্ছে মূলত সেন বংশের, এই যে আমরা প্রতিষ্ঠাতা দেখবো, এবং সেন বংশের ক্ষমতার ভিত তৈরি করেন কে? মেনলি আমাদের হেমন্ত সেন। এবং বিজয় সেন উনি মেনলি হচ্ছে 1098 থেকে 1160 সাল পর্যন্ত আমাদের রাজত্ব করেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে হেমন্ত সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কি? রাজা হেমন্ত সেন। এবং মদন পালকে পরাজিত করে, কাকে কাকে কাকে? মদন পালকে। মদন পাল আমরা গতকাল কি বলে, আমরা হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম, মদন পাল হচ্ছে আমাদের পাল বংশের সর্বশেষ রাজা। এবং মদন পালকে পরাজিত করে বিজয় সেন হচ্ছে কি করেন? গৌর বংশের অর্থাৎ উত্তরবঙ্গকে দখল করেন। ঠিক আছে, তারপর তার উপাধি ছিল হচ্ছে পরমেশ্বর পরভদ্রা রক মহা রাজাধিরাজ। ঠিক আছে, এবং রাজধানী ছিল হচ্ছে প্রথমে বিজয়পুর, যেটা হচ্ছে ত্রিবেণী এবং হুগলিতে, এবং পরে সেটা কি বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জে নেওয়া হয়। ঠিক আছে, তারপর আমরা দেখবো বল্লাল সেন। এটা ইম্পর্টেন্ট, বল্লাল সেন এই রাজা, তিনি হচ্ছে মেইনলি 1160 থেকে 1178 সাল পর্যন্ত রাজত্ব করেন। ঠিক আছে, এবং বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন কে? কৌলিন্য প্রথা চালু করেন হচ্ছে আমাদের বল্লাল সেন রচনা করেন হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। এটা ইম্পর্টেন্ট, দান সাগর এবং অদ্ভুত সাগর কে রচনা করেন? দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেন হচ্ছে বল্লাল সেন। রাজধানী ছিল হচ্ছে রামপালে। রাজধানী ছিল কোথায়? রামপাল, যেটা মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এবং অদ্ভুত সাগর গ্রন্থ অসম্পূর্ণ থাকায় তার ছেলে লক্ষণ সেন তা সম্পূর্ণ করেন, এবং তার সময়ে ব্রাহ্মণ ধর্মের প্রভাববৃদ্ধি ও বৌদ্ধ ধর্মের দুর্বলতা ঘটে। ঠিক আছে, এই ছিল আমাদের সেন বংশ। এবং লাস্টের যে ইম্পর্টেন্ট দেখে আমরা হচ্ছে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে সেন বংশের যে সর্বশেষ স্বাধীন রাজা, সেটাকে আমরা বলতে পারি লক্ষণ সেন। তবে লক্ষণ সেনের যে, উনি মেনলি হচ্ছে 1178 থেকে 1206 সাল পর্যন্ত আমাদের যেই সেন বংশ ছিল, সেটাতে হচ্ছে উনি শাসক হিসেবে প্রতিষ্ঠা থাকেন। এবং মেনলি উনি হচ্ছে 60 বছর বয়সে সিংহাসনে বসেন। এবং 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই বাংলা হচ্ছে দখল করে নেন, অর্থাৎ সেন বংশ দখল করে নেন, এবং মুসলিমের হচ্ছে শাসন প্রতিষ্ঠিত হয়। এবং একদম সর্বশেষ যে জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে কেশব সেন, যে মেনলি হচ্ছে আমাদের সেন বংশের, অনেক সময় প্রশ্ন যে শেষ রাজাকে, সেন বংশের শেষ রাজা হচ্ছে আমরা যদি বলি, সেটা হচ্ছে কেশব সেন। অনেক বইতে ভুল দেওয়া আছে, তবে বিভিন্ন জায়গায় বলা আছে লক্ষণ সেন, বাট নট। সেন বংশের সর্বশেষ রাজা হচ্ছে কেশব সেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।